জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। দ্রুত সময়ের মধ্যেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা, একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে গণমাধ্যমকে এসব কথা জানান তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে কোনো পর্যায়ের নির্বাচনে অংশ নিতে পারে না। আইনের এই সংশোধনী সংবিধান মেনেই করা হচ্ছে বলে জানান তাজুল ইসলাম। আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য মামলায় সাক্ষীরা ইতোমধ্যে ট্রাইব্যুনালে যেসব সাক্ষ্য দিয়েছেন তা তদন্তে আমলে নেওয়া হবে বলে জানানো হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলাকালে অন্য কোনো দলের নামে উঠে আসলে সেই সব দলের বিচারের বিষয়টি বিবেচনার কথা জানানো হয় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে। কোন বিষয়কে ধরে আওয়ামী লীগের বিচার তদন্ত শুরু হবে সেই প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, আইনের মধ্যে যেসব বিষয় উঠে আসবে সেই সব বিষয় ধরে তদন্ত এগিয়ে নেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলছে। যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। যে দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল, তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বোত্তম চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শিক্ষক সমাবেশ। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের এই আয়োজন সম্পর্কে আরও খবর জানাতে সভাস্থল থেকে যুক্ত হচ্ছেন ভারত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাজ ভাজনে হলে বিএনপির কিছু করার নেই। জনগণই সিদ্ধান্ত নেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। তবে আমরা চাই না ফেলানির মতো কোনো ঘটনা ঘটুক। একই সাথে পানির হিস্যা সহ সব ন্যায্য দাবির সুষ্ঠু সমাধান চাই বাংলাদেশ। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য। এই কাজে তাদের সফলতার উপর নির্ভর করবে তাদের সাথে সম্পর্ক কেমন হবে। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। আমরা যদি মূল দুটো বিষয় বলি, যে কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক, সুষ্ঠু, স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব, সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে। আবরার ফাহাদের হত্যার ঘটনায় তাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণের দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বলেন, ৭১ থেকে ২৪ সালে সকল রাজনৈতিক ইতিহাস নির্মোহভাবে রচনা করতে হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। শিক্ষা সংস্কৃতির মাধ্যমে আধিপত্য বিস্তার করে পার্শ্ববর্তী দেশ প্রভাব বিস্তার করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। বলেন, হাসিনাকে ক্ষমতায় বসিয়ে পাশের দেশে পলিটিক্যাল হেজিমনির সৃষ্টি করতে সফল হয়েছে। একই অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ডাকসু নির্বাচনের আগে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের করতে একটি দল মব সৃষ্টি করেছিল। শহীদ আবরার তো সেই আধিপত্যবাদের
জলাঞ্জলি হয়েছে, সেই আধিপত্যবাদের শিকারে পরিণত হয়েছে। শুধুমাত্র আমরা শহীদ আবরারের কথা কেন বলি? আমরা বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি, যারা সাংবাদিক কারাগারে নির্যাতিত হয়ে পরে মৃত্যুবরণ করেছে আমরা তাদের কথা বলি, যে সমস্ত ছাত্র যুবক ছাত্রদল সহ যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করতে যে তারা জীবন দিয়েছে তাদের কথা বলি। এই সব শহীদের রক্ত একই সুরে গাথা, একই সূত্রে গাথা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় তা সহ্য করতে না পেরে আবরার ফাহাদকে হত্যা করেছিল ছাত্রলীগ। সকালে শহীদ আবরার ফাহাদ স্মরণে ডাকসু আয়োজিত সেমিনার ও প্রদর্শনীতে একথা বলেন আবরার ফাহাদের পিতা মোহাম্মদ বরকত উল্লাহ। আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ বলেন, সার্বভৌমত্বের প্রতীক আবরার ফাহাদ। আবরার ফাহাদের চেতনা দেশের সব প্রাথমিক বিদ্যালয় থেকে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, ছাত্রলীগের মতো খুনি তৈরিতে যারা সহযোগিতা করেছিল তাদের বিচার করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা যারা এখানে লেখাপড়া করতে আসছেন তারা যেন ওই আবরার ফাহাদের মতো কেউ যেন আর এই ধরনের হত্যাকাণ্ডের শিকার যেন না হয়। আমরা আবরার ফাহাদকে এই জন্য সেলিব্রেট করব না শুধু যে আবরার ফাহাদ শহীদ হয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছে, বরং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে আগ্রাসন এবং আধিপত্যবাদ আরো শতগুণ, হাজারো গুণ, লক্ষ গুণ শক্তি নিয়ে আবারও ধাবিত হচ্ছে। তার অগাধ দেশপ্রেম ছিল এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিল এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলবার জন্য তাকে শহীদ হতে হয়েছে। কিন্তু তিনি জাতিকে জাগ্রত করে গেছেন। যারা আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সে ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে। শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী। শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ন্যায্যতা ইনশিওর করতে হয়। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে জাতিসংঘ সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এই মন্তব্য করেন তিনি। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ৩টি রাজনৈতিক দলের ৬ জন নেতার মধ্যে একজন ছিলেন ডাক্তার তাহের। ১৩ দিনের সফর শেষে সকালে বিমানবন্দরে অবতরণ করলে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয় তাকে। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, জাতিসংঘ সফরে সরকার প্রধানের সফর সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নেয়া ব্যতিক্রম ঘটনা। জাতীয় ইস্যুতে বাংলাদেশ যে ঐক্যবদ্ধ আছে এটা তার প্রমাণ বলেও মনে করেন তিনি। ফেব্রুয়ারি নির্বাচন আগেই কতিপয় বিষয়ে আমাদের সমাধান হওয়া অত্যন্ত জরুরি। আমরা নিউ ইয়র্কে যেহেতু অনেক উপদেষ্টারা ছিলেন, প্রধান অ্যাডভাইজার ছিলেন, আমরা সকলকে বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। তবে একটা জেনেতন নির্বাচন তো সমস্যার সমাধান দেবেন না। নির্বাচন তো 18 সালে হয়েছে না, 24 সালে হয়েছে, 14 সালে হয়েছে। তো এই নির্বাচন কি সমস্যা বাড়াইছে না কমাইছে? এই জন্য নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত, কারণ একটি ডেমোক্রেটিক পিপলস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে সমস্যার সমাধান।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জাতিসংঘ সরকারকে সার্বিক সহযোগিতা করবে বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের রাজনৈতিক কার্যালয়ের সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে একথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার। বৈঠকের রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয় জামায়াতের পক্ষ থেকে। এছাড়া বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াতের সেক্রেটারি। 2026 ফেব্রুয়ারিতে সম্ভব জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামায়াত ইসলামীর ভূমিকা, দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তবে উদাহরণ সৃষ্টি করতে চায় ইসি, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সাথে সাবেক নির্বাচনী কর্মকর্তাদের কাছে ভোট জালিয়াতি ঠেকানোর উপায় জানতে চেয়েছেন তিনি। মঙ্গলবার নির্বাচন উপলক্ষে ইসি অংশীজনদের নিয়ে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী সমাজের প্রতিনিধিদের সাথে এমন মন্তব্য করেন তিনি। জালিয়াতি ঠেকাতে অতীত থেকে শিক্ষা নিয়ে ভালো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন সিইসি। সাবেক নির্বাচন কর্মকর্তাদের সাথে ইসির সংলাপে সংসদ নির্বাচনের দিন জুলাই সনদ নিয়ে গণভোট করার কথা উঠে আসে। পরে নারী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। এ সময় তৃতীয় সংসদীয় আসনে 300 সংসদীয় আসনের সাথে সংরক্ষিত 150 আসন বাড়িয়ে নির্বাচনে 450 আসনে উন্নীত করার প্রস্তাব আসে। নিরাপত্তা অবস্থা যেন সৃষ্টি হয় নারীদের জন্য প্রত্যেকটা জায়গায়। আমরা দুঃখের সাথে বলতে হয় যে একটা মব ভায়োলেন্সের একটা কালচার যেটা সৃষ্টি হয়েছে, এটা নারীদের জন্য একটা সবচেয়ে বেশি একটা নেতিবাচক দিক। কেন তারা ফিল করবে যে আমি নিরাপদ কি না। দেশের লোক আপনাদের উপর নির্ভর করে আছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন অনেক দিন পরে এবার একটা সুন্দর ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, কারণ আপনারা দায়বদ্ধ। আমি মনে করলাম যে হোয়াই নট ট্রাই টু ডু সামথিং এট দ্য ফেয়ার এন্ড অফ মাই লাইফ ফর দ্য কান্ট্রি। আমি এটাকে একদম সেইভাবেই নিয়েছি, একদম সেইভাবে নিয়েছি এবং আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসির কমিটমেন্টও তাই, একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। সবার সহযোগিতা লাগবে, মিডিয়ার সহযোগিতা লাগবে, রাজনীতিবিদদের সহযোগিতা তো লাগবেই। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিক্ষক সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতন হতে পারে না, বরং শিক্ষা দীক্ষায় সবচেয়ে মেধাবী মানুষটি যাতে কর্মজীবনে প্রথম অগ্রাধিকার হিসাবে শিক্ষকতা পেশাকে বেছে নিতে পারেন বা নিতে আগ্রহী হয়ে উঠেন। বিএনপির শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা আমরা করছি এবং সে নিয়েও আমরা কাজ করছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষকবৃন্দ, আমরা বিশ্বাস করি রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের সম্মান এবং মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা এবং ভাবমূর্তি জড়িত। দুর্নীতিবাজরা বিত্তবান হলে রাষ্ট্রের সমাজের ভাবমূর্তি কমে, কিন্তু সমাজে শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে সমাজের ভাবমূর্তি বৃদ্ধি পায়। প্রিয় সকল উপস্থিতবৃন্দ, একটি বিষয় আমি মনে ধারণ করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের রাষ্ট্র বা সমাজ ব্যবস্থায় দুর্নীতি নামক একটি ব্যাধি রয়েছে। আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে
স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকগণ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার ক্ষেত্রে যোগ্য ভূমিকা পালন করতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষকদেরকে নিয়ে আমি আমার একটি পরিকল্পনার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এতক্ষণ যা বলেছি সেগুলিও যেমন পরিকল্পনা, আরও একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। বাংলাদেশের স্বাধীনতা কিংবা বিজয় দিবসে সহ প্রতি বছর বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রীয় উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে থাকেন, শুভেচ্ছা বিনিময় করে থাকেন। আমি মনে করি এ ধরনের জাতীয় দিবসগুলোতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অত্যন্ত জরুরি এবং এটি নিশ্চিত করার জন্য প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। কারণ শিক্ষার্থীরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তাদের রোল মডেল শিক্ষকদেরকে সম্মানজনক অবস্থানে এবং বিচরণ করতে দেখলে সেটি অবশ্যই কোমলমতি শিক্ষকদের মনোজগতে একটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত শিক্ষক, উপস্থিত ভাই বোনেরা, সম্মানিত নেতৃবৃন্দ, এই সমাবেশে আপনাদের অনেকের বক্তব্যে শিক্ষকদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে। কেউ কেউ মনে হয় আরো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথা বলেছেন। এছাড়াও আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বিভিন্ন বেশ কিছু দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। আমাদের দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুসরু সাহেব এখানে উল্লেখ করেছেন, আপনাদের বক্তব্য থেকেই উঠে এসেছে এখন পর্যন্ত যতটুকু হয়েছে শিক্ষকদের জন্য বিভিন্ন পর্যায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অধিকাংশ সময় অধিকাংশ দাবিগুলো সে সময় পূরণ হয়েছে। কাজেই আপনাদের এগুলো সম্পর্কে আমরা ওয়াকিফাল। রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না। সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত উপস্থিতিবৃন্দ, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাল্লাহ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্ত ছিলাম সেখানে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, কিছু উপদেষ্টা দায়ী সারা দায়িত্ব পালন করে নির্বাচন দিয়ে বিদায় নিতে চাইছেন। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারা দায়িত্ব পালনে ভয় করছেন তাদের উপদেষ্টার দায়িত্ব নেওয়া উচিত হয়নি। দুপুরে নওগাঁ সদর উপজেলার অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে
আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সামরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। 5 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে গুরুত্ব আরোপ করেন দুই দেশের প্রতিনিধিরা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 10:30 নাগাদ শুরু হওয়া 3.5 ঘন্টার এই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনৈতিক সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, এলডিসি উত্তরণে তুরস্কের সহযোগিতা চায় বাংলাদেশ। সামরিক নিরাপত্তা, জ্বালানি, সবুজ প্রযুক্তি ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন দুই দেশের পক্ষ। সরকারি চাকরিজীবীদের বেতন দিতে সরকারের সমস্যা হচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সকালে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচন সহ কিছু বিষয়ে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ও ভারত থেকে 50,000 টন গম ও চাল আমদানি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। আমার তো মনে হয় কোনো নতুন গাড়ি দেওয়া হচ্ছে না, সরকারি কোনো উৎসব সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অতএব মনে হয় না আর খুব স্ট্রেস আছে, বেতন পাচ্ছে না। আমি তো দেখি না বেতনের নতুন পে স্কেল কি দিতে যাচ্ছে স্যার সম্প্রতি, সেটা পরে আমি এক সময় পরে বলি। আমরা নন বাসমতি চাল আনবো আর এমনি গম আনবো 50,000 পিঠে। গমটা আসবে ইউএসএ থেকে আর চালটা আসবে আপনার ভারত থেকে নন বাসমতি, কারণ ওরা অন্যগুলোর উপর একটু ইসে করেছে আর কি, নন বাসমতি ওপেন আছে ওদের নিজস্ব প্রয়োজন। এইগুলো হলো মেইন দাম। চাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনভর প্রচার চালিয়ে যাচ্ছেন তারা। লিফলেট বিতরণ আর নানান আশ্বাসে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। তবে এর মাঝেও অভিযোগে আসতে শুরু করেছে, বিশেষ করে ছাত্র সংগঠনগুলো ব্যাপক অর্থ খরচ করছে বলে অভিযোগ করছেন কেউ কেউ। আর নারী প্রার্থীদের হয়রানি বন্ধে নির্বাচন কমিশনের উদ্যোগও অপর্যাপ্ত বলছেন তারা। এদিকে নির্বাচন ঘনিয়ে এলেও এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কম বলছেন প্রার্থীরা। আর্থিক ফ্লোটা চলতেছে, সেটা আসলে সবার ক্ষেত্রে আসলে এগুলো কেমন হচ্ছে, আবার প্রশাসনিক যে আগের থেকে একচেটিয়া মনোভাব সেটাও অনেকাংশে দেখা যাচ্ছে। 22% শিক্ষার্থী এখানে আবাসন নিশ্চিত করতে পারে, আর যোগাযোগের সমস্যা প্রতিদিনই আছে। নির্বাচনের সময়ে শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতি দিয়ে নির্বাচন করতে পারবেন কিনা একটা আমরা একটা আশঙ্কা করতেছি আর কি। অফলাইন প্রচারণার ক্ষেত্রে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, কিন্তু অনলাইনে যে প্রচারণাগুলো আমরা করতে যাই সেখানে আমরা দেখেছি আমাদের কয়েকজন নারী প্রার্থীকে সাইবার বুলিং করা হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। এর মধ্যে উঠেছে বেশ কিছু অভিযোগও। যদিও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রশাসনিক সুবিধা আর শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সমাধানের বিষয়টি ঝুলে থাকায় নির্বাচন নিয়ে সংশয় অনেক প্রার্থীর। এ নিয়ে হয়েছে সংবাদ সম্মেলনও। এদিকে অর্থনৈতিক লেনদেন নির্ধারিত সময়সীমার পর প্রচার করে ছাত্রদল আচরণবিধি ভঙ্গ করেছে বলেও অভিযোগ তুলেছে ছাত্র শিবির। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ছাত্রদলের। নির্বাচন কমিশন বলছে রাকসু নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে, তাই এ দফায় আর নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। এর আগে 22 সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভায় 25 সেপ্টেম্বরের রাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সভায় ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী 16 অক্টোবর। ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। তো আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিবেক, তাদের মেধা টাকা দিয়ে কেনা যাবে না। তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের ছাত্রবান্ধব কাজের মাধ্যমে তাদের ভোট আদায় করে নিতে হবে। সুতরাং যেই অভিযোগটি আমাদের বন্ধুপ্রীতম সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করেছে, এটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত, সবকিছু আমাদের তৈরি রয়েছে। তো আমি আশা করছি যে 16 তারিখের যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ও চিত্র সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা। সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা। এ সময় বক্তারা বলেন, হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় সারা দেশে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারিও দেন সাংবাদিক নেতারা। একই দাবিতে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। প্রতিবাদের সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও মানববন্ধনে অংশ নেন। এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বানও জানান সাংবাদিকরা। কুমিল্লায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হয়। দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যাতে যারা এই হামলায় জড়িত এবং যে সকল ব্যক্তি জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনবে। সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয়, বিচারের আওতায় না আনা হয়, তাহলে আমরা আমাদের এই রাজপথে থেকে আমাদের প্রতিবাদ, আমাদের এই সংগ্রাম চলবে। চিহ্নিত সন্ত্রাসীদের অনতি বিলম্বে, আজকে 72 ঘন্টা পার হয়ে গেলেও যেহেতু তাদের গ্রেপ্তার করা হয়নি, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং এই দোষীদের আইনের আওতায় এনে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের ব্যবস্থার জন্য। এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, চিত্র সাংবাদিক মোহাম্মদ পারভেজ এবং চালক মাহবুবুল আলমের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত। হামলার ঘটনায় জড়িতরা যতই শক্তিশালী হোক তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। জঙ্গল সলিমপুর আমার মাথার একটা পেইন, আমার একটা মাথা ব্যথার কারণ, অত্যন্ত মাথা ব্যথার কারণ, এবং এটা আমার একটা চ্যালেঞ্জের মতো। আমরা অতি দ্রুত ব্যবস্থা নিচ্ছি, কোনো আশ্বাস দিতে যাচ্ছি না, আমি কাজ করে দেখাতে চাচ্ছি। আমরা আশ্বাসে বিশ্বাসী না, আমি আশ্বাসে আদৌ বিশ্বাসী না। আমি আল্লাহর রহমতে আপনি দোয়া করেন যেন একটা ভালো কিছু করে দেখাতে পারি। আমি কক্সবাজারের রামুর বাকখালী নদীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে কল্পজাহাজ ভাসানো উৎসব। রঙিন জাহাজ ভাসানোর মধ্য দিয়ে উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে প্রবারণা আনন্দ। বিস্তারিত জানাতে বাকখালী নদীর তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ দেবজ্ঞ। মনতোষ, উৎসবের আমেজ কেমন দেখছেন? নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে জানাবেন। ফরহাদ, এই উৎসবকে ঘিরে আমরা দেখছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা আসলে বিরাজ করছে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের মাঝে, এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ছাড়াও আমরা দেখছি যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ কিন্তু এই উৎসবে সামিল হয়েছে। এবং এই মুহূর্তের যে চিত্র, বাকখালী নদীর যে তীর, রামু উপজেলার দুই তীর জুড়ে আসলে বিপুল সংখ্যক মানুষের ঢল নেমেছে বলা যায়, এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন অত্যন্ত উচ্ছ্বাসের সাথে কিন্তু এই যে উৎসব সেটি উপভোগ করছেন। আমরা দেখছি যে নদীতে কিন্তু সাতটি গ্রাম থেকে এই 7টি কল্পজাহাজ আনা হয়েছে। কোনোটা ময়ূরাকৃতির, কোনোটা হাতি আকৃতির, কিংবা কোনোটার অবয়ব এখানে হাতির মতো, এবং আরো ড্রাগনের মতো কোনোটার অবয়ব। এরকম নানাভাবে কিন্তু কাঠ, বাঁশ, বেত এই ধরনের বস্তু দিয়ে কল্পজাহাজগুলো তৈরি করা হয়েছে, এবং নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সেই জাহাজগুলো ছুটে চলেছে। এবং এই যে দৃশ্য, এটি কিন্তু নদী তীরে দাঁড়িয়ে এখানে বৌদ্ধ সম্প্রদায়ের যারা লোকজন রয়েছে তারা কিন্তু বেশ উপভোগ করছেন। এবং আয়োজকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত ফিলিস্তিন কিংবা মিয়ানমার কিংবা বিশ্বের অন্যান্য অঞ্চলে যে সহিংসতা চলছে, সহিংস পরিবেশ আসলে তৈরি হয়েছে বিশ্বজুড়ে, যে পরিবেশ, অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, সেই অশান্ত পরিবেশে সম্প্রীতির একটি বার্তা, সৌহার্দ্যের একটি বার্তা কিংবা শান্তির বার্তা পৌঁছে দিতে আসলে তারা এই কল্পজাহাজ ভাসানোর যে উৎসব সেটি পালন করছেন। এবং রামু অঞ্চলে কিন্তু শত বছর ধরে এই উৎসবটি পালন হয়ে আসছে। মূলত মিয়ানমারের মুরহন ঘা নামে একটি স্থানে এই উৎসবটি 200 বছর আগে প্রচলন হয়েছিল বলে ধারণা করা হয়, এবং সেই উৎসবটি কালক্রমে রামুতে চলে আসে, এবং রামুর লোকজনও কিন্তু এই উৎসবটি পালন করে আসছেন শত বছর ধরে। এবং এটিকে ঘিরে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের মাঝে যেমন উৎসাহ উদ্দীপনা আছে, এখানে অন্যান্য ধর্মের যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু ব্যাপক উৎসাহের সাথে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। বলা যায় যে এই যে উৎসব, এটিকে ঘিরে সম্প্রীতির যে অনন্য একটি নিদর্শন সেটি আমরা এই রামু অঞ্চলে দেখছি। এবং আজকের যে অনুষ্ঠান, এটিতে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন
ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং এখানে স্থানীয় বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে ডক্টর আফম খালিদ হোসেন কিন্তু বক্তব্য রাখছেন এবং আমরা দেখছি যে নদীর দুই তীর জুড়ে মানুষের যে ঢল সেটি এখন অব্যাহত রয়েছে। বিকেল 3টা থেকে যখন এই উৎসবটি জাহাজ ভাসানোর উৎসবটি যখন শুরু হয় এর আগে থেকেই কিন্তু নদীর তীরবর্তী এলাকা কিন্তু ভরে ওঠে মানুষের উপস্থিতিতে এবং একে একে আসলে বিকেল গড়াতে একেবারে পরিপূর্ণ হয়ে যায় নদীর তীর এবং এখনো সেই পরিস্থিতি সেই উপস্থিতি মানুষের সেই উপস্থিতি আমরা দেখছি। তারা যারা এখানে উৎসবে সামিল হয়েছেন তারা যেটি বলছেন যে তারা আসলে এই যে অসাম্প্রদায়িক একটি উৎসব এই উৎসবটি তারা বহু বছর ধরে পালন করে আসছেন। অনেকের সাথে যারা বয়সের তরুণ তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে মূলত তাদের জন্মের পর অর্থাৎ বুদ্ধির বয়স থেকে তারা যে উৎসবটি হতে দেখছেন এটি এখানকার মানুষের মাঝে যে সম্প্রীতি সেটি কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং এই উৎসবকে ঘিরে এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমরা দেখছি সেনা সদস্যরা যেমন রয়েছেন এখানে পুলিশ সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। মূলত বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রমারণা পূর্ণিমা উপলক্ষে প্রায় 200 বছর ধরে চলে আসছে এই জাহাজ ভাসার উৎসব এবং এবারও কিন্তু এই নদীর তীরবর্তী আশপাশের যে 7টি গ্রাম রয়েছে সেই 7 গ্রামের 7টি বৌদ্ধবিহার থেকে মূলত এই জাহাজগুলো গত 1 মাসের পরিশ্রমে তৈরি করা হয়েছে। মূলত বাঁশ কাঠ বেত এবং বিভিন্ন পণ্য দিয়ে আসলে এগুলো তৈরি করা হয়েছে এবং 2 থেকে 3টি নৌকা কিংবা কোনোটাতে 4টা নৌকার সহায়তায় এই জাহাজগুলো এখানে ভাসছে এবং এই যে জাহাজ ভাসা উৎসব এটি একটি পবিত্র উৎসব হিসেবেই তারা আসলে পালন করে আসছেন এবং এটিকে ঘিরে সব ধর্মের সব মানুষের যে সম্প্রীতির একটি মিলন মেলা তৈরি হয়েছে সেটি এখানে যেমন একটি শান্তির সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে তেমনি এখানকার মানুষের মাঝে যে সৌহার্দ্য বহু বছর ধরে চলে আসা যে সৌহার্দ্যময় পরিস্থিতি সৌহার্দ্যময় একটি সহাবস্থান সেটি আসলে সেই বার্তাই আসলে বহন করে। এখানে আমরা দেখছি অপূর্ব কারুকাজে সাজানো একটি জাহাজ এখন পর্যন্ত ছুটে চলেছে এবং কিছুক্ষণ পরেই এই নদী তীরবর্তী এলাকায় যেসব বিহার রয়েছে আশপাশের গ্রামগুলোতে যে বিহারগুলো রয়েছে সেই বিহারগুলো থেকে কিছুক্ষণ পরেই ফানুস উড়ানো হবে সেটি এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে একটি উৎসবমুখর পরিবেশ একটি উৎসাহ উদ্দীপনাময় একটি পরিবেশ আনন্দময় একটি পরিবেশ এখানে বিরাজ করছে। ফরহাদ এই ছিল কক্সবাজারের রামু থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজারের রামুর বাকখালী নদীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে কল্প জাহাজ ভাসানো উৎসব। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। 2025 সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন 3 বিজ্ঞানী জন ক্লার্ক, মিচেল এইচ ডেভোরেট এবং জন এইচ মার্টিনেজ। তাদের মধ্যে একজন মার্কিন, একজন ব্রিটিশ এবং আরেকজন ফরাসি নাগরিক। মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং বৈদ্যুতিক সার্কিটে এনার্জি কোয়ান্টানাইজেশন গবেষণার জন্য তারা এই পুরস্কার পেয়েছেন। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলছে এই আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কোয়ান্টাম মেকানিক্সের ক্ষুদ্র কণার আচরণ কিভাবে বড় আকারের মানব সৃষ্ট বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে সেটির উপর গবেষণা করেন তারা। পুরস্কারের 1,10,00,000 সুইডিশ ক্রোনা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। চূড়ান্ত হয়েছে বিসিবির স্ট্যান্ডিং কমিটি। নির্বাচনের একদিন পরই বৈঠকে বসে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ। সেখানে আগামী 2 মাসের জন্য বন্টন করা হয় দায়িত্ব। বিসিবির ওয়ার্কিং কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশনস ও ফাইন্যান্স কমিটির দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম, নারী ক্রিকেট কমিটির দায়িত্ব পেয়েছেন প্রথমবার পরিচালনা পর্ষদে আসা আব্দুর রাজ্জাক। অডিট কমিটিতে মোখলেসুর রহমান খান, বাংলাদেশ টাইগার্সের দায়িত্বে রাহাত শামস, গেম ডেভেলপমেন্টের দায়িত্বে ইশতিয়াক সাদেক, সিসিডিএমএ আদনান রহমান দীপন, মিডিয়া কমিটিতে আমজাদ হোসেন, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটিতে সানিয়ান তানিম ও হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন রাজ্জাক পাইলটরা।
আমি মনে করি যে অ্যাজ এ ইয়াং হিসেবে আমাদের প্রথমে ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে ওই জায়গাটা কেমন এনভায়রনমেন্ট কি বলছেন করতে আছেন, দেন আমরা চাইবো যে আস্তে করে আমাদের আইডিয়াগুলো শেয়ার করা কীভাবে করা যায়। বাট আমার মনে হয় যে এখানে সবার এনগেজমেন্ট দরকার। আমি রাজ্জাক বা যারা আছি ইয়াং সিনিয়র যারা আছে, আমার কাছে মনে হয় যে সম্বন্ধে আমাদের ক্রিকেট ডেভেলপ করতে হবে। আমি আসলে নিয়েছি এই হিসাবে যে যাতে ক্রিকেটের জন্য কাজ করা যায়, আর যেহেতু এটা আমার ফার্স্ট ডে ছিল ওখানে, তো ফার্স্ট ডেতে আসলে যারা এক্সপিরিয়েন্স আছেন ওনাদেরটা আমরা শুনেছি। আমি মানে আশাবাদী যে এইখান থেকে কাজ করা যাবে, মানে আগে যে 2টা জায়গা ছিল ওই 2টা জায়গা থেকে আরেকটু বেটার ওয়েতে কাজ করা যাবে বলে আমি আশাবাদী। আমি তো 2-3 প্রেসিডেন্টের আন্ডারে কাজ করছি। আমিনুল ইসলামের বুলবুলের যেটা আমি ডিফারেন্ট দেখেছি যে হি ইজ ভেরি হ্যান্ডস অন। সো অ্যান্ড আজকেও উনি ওনার যে আগের পুরনো ট্রিপল সেঞ্চুরি প্রেজেন্টেশনটা নতুন বোর্ড ডিরেক্টরদের দিয়েছে। সো উনি হয়তো মনে করছে যে এটা তো আমি বললাম যে দেখেন উনি কিন্তু একটা কথা বলছেন যে নেক্সট 2-3 মাস আপনারা এই কমিটিগুলি চালান, যাদের কোনো অসুবিধা হবে বা তারা যদি কিছু চেঞ্জেস চায় অন্য জায়গায় তার ইন্টারেস্টেড কমিটিতে যেতে চাবে, তখন কিন্তু এটা আলাপের ভিত্তিতে হবে। দেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় নারী বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে এই দায়িত্বে আসছেন তিনি। বিসিবির নির্বাচনের 23 পরিচালকের বাইরে এনএসসি থেকে মনোনীত ছিলেন ইসফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তবে ইসফাক আহসানের রাতেই তার পদ থেকে অপসারণ করা হয়। সেই জায়গায় আসছেন রুবাবা দৌলা। দেশের কর্পোরেট অঙ্গনের পরিচিত এই নারী সংগঠক এর আগেও যুক্ত ছিলেন খেলার জগতে। 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি। সেই সঙ্গে স্পেশাল অলিম্পিক্স বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছেন রুবাবা দৌলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপ এবং আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপি নেতা আমিনুল হক। ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের প্রমাণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আসলে সরকারের যে হস্তক্ষেপ, ক্রীড়া উপদেষ্টার যে সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন এবং সেটার প্রত্যেকটি প্রমাণ রয়েছে। এবং আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে থ্রেট করেছেন। আইনের একটি প্রক্রিয়া রয়ে গেছে এবং এটি কিন্তু এখন পর্যন্ত নির্বাচন হয়ে গেছে, কিন্তু এটি কিন্তু কোর্ট যেটি রায় দিয়েছে যে হাইকোর্টের ফুল বেঞ্চে শুনানি করে এসে তারপরে এটাকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে কি, যে হাইকোর্ট যদি রায় দেয় যে না ওই যে চিঠিকে যদি অবৈধ ঘোষণা করে, তাহলে কিন্তু এই নির্বাচন ব্যবস্থাও কিন্তু বাতিল হয়ে যাবে। আমার কাছে যতটুকু তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেনও হয়েছে, যেটি অত্যন্ত আমাদের কাছে পীড়াদায়ক। যে ক্রিকেটের মতো একটি জায়গায় বোর্ডের ডিরেক্টর হবে, সেখানে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বোর্ডের ডিরেক্টর নির্বাচিত করা হয়, তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে। হংকং চীনের বিপক্ষে ম্যাচের আগে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এসেছেন বাংলাদেশ দলের ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ লিগে খেলা এই তারকা দারুণ আশাবাদী তারুণ্য নির্ভর বাংলাদেশ দল নিয়ে। আমার মনে হয় একটু খালি এক্সপিরিয়েন্স আর ইয়াং টিম নানি আমরা সব, সো আস্তে আস্তে করে এক্সপিরিয়েন্স লইয়া আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল টিম হতে পারবো। হংকং ডিফারেন্ট চ্যালেঞ্জ, সেম চ্যালেঞ্জ আমরা মনে হয় আমরা বিলিভ করি ডেফিনেটলি আমরা উইন করতে পারবো। সো উই নিড টু স্টিক টু দ্য গেম প্ল্যান এন্ড ইনশাআল্লাহ আর আমরা স্কোয়াড খুব ভালো আছে। সো ইনজুরি হইলে যে বেঞ্চের প্লেয়ার যে উঠবো আমরা খুব বিলিভ আছে এর সঙ্গে। সো আমরা ফুল কনফিডেন্স আছে। আর শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।